ইটস রেকর্ডিং। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটি বইয়ের আলোচনা আপনাদের সামনে এনেছি। বইটার নাম হচ্ছে দ্য ওয়ান থিং বাই গ্যারি কেলার। আর জহির ভাইকে স্বাগত জানাচ্ছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো যে বইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বইটা হচ্ছে এটা, দ্য ওয়ান থিং। আর এটাকে আমরা বরাবরের মতোই আগের মতোই যে 4টা পর্বে আলোচনা করব। আজকে প্রথম পর্ব। তো আমরা সরাসরি আলোচনার বিষয়বস্তুগুলি দেখি। গ্যারি কেলার, উনি হচ্ছে এই বইয়ের রাইটার। আরেকজন আছে তার সাথে, জে পাপাসন। আচ্ছা, এই বইটাতে মূলত এখন মানে আমরা 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেগুলি হচ্ছে দ্য ওয়ান থিং, দ্য ডোমিনো ইফেক্ট, সাকসেস লিভস ক্লুজ, এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি অ্যান্ড মাল্টিটাস্কিং। এখানে যে 4 আর 5 এই দুইটা মূলত লাই। লাই বলতে এই দুইটা আসলে মানে আমরা বলতে পারি এই দুইটা আসলে ঠিক না। ঠিক না অর্থে এখানে দেওয়া হয়েছে যে এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি এটা ঠিক না। কেন ঠিক না সেটা নিয়ে আলোচনা করবে। আর মাল্টিটাস্কিং কেন ঠিক না এটা নিয়ে আলোচনা করবে এইভাবে। আচ্ছা, ভাই কিছু বলবেন এই বই সম্পর্কে নাকি আমরা আলোচনায় চলে যাব? ছোট এই করে বইটা কেন বলবেন কি আপনি যে পড়লেন? বইটা মূলত আমরা কেন আলোচনা করতেছি? সোফার যেটা বুঝতে পারলাম পরে যে মানুষের যেমন মাল্টিটাস্কিং এর কথা বললা না, মানুষের হ্যাঁ, মাল্টিটাস্কিং একটা অ্যাবিলিটি হিসেবে আমরা অনেকেই দেখি কর্পোরেট গুলাতে চাকরির ক্ষেত্রে হয়তোবা রিকোয়ারমেন্টই দিয়ে দেয় যে ইউ হ্যাভ টু বি এবল টু ডু মাল্টিটাস্কিং। মাল্টিটাস্ক। হ্যাঁ, কিন্তু এখানে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে হিউম্যানরা আর ইনকেপেবল অফ ডুইং মাল্টিটাস্কিং। এটা ছোট ছোট অনেকগুলা কাজ যেগুলা হ্যাবিটের মধ্যে পড়ে, মানে হয়তো করা যেতে পারে, বাট ধরেন চিন্তা যদি একটা কাজ হয়, একসাথে দুইটা চিন্তা করতে পারে না মানুষ। ঠিক আছে? বা গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে যেখানে ফোকাসটা অনেক বেশি লাগে, একটা হচ্ছে মানে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হয়তো বা হাত হাত নাড়াচ্ছি, এটা এইভাবে কাজ না, বরঞ্চ যেই কাজগুলো অ্যাটেনশন লাগে ওইগুলোতে একটা বেশি করা যায় না। সো ওই জিনিসটা নিয়ে আসছে। আম, এবং ওটা তো ওই চ্যাপ্টারের মানে ওই আলোচনায় চ্যাপ্টারের মানে কথা মূলত। এখান থেকে পড়ার হ্যাঁ, উদ্দেশ্য হইতেছে যে যাই হোক এই মানে মানুষের ওই এই বইয়ের যেটা পয়েন্টটা হইতেছে যে মানুষের একটা জিনিসের উপরে ফোকাসটা বেশি থাকা উচিত। সো এবং হুম, হোয়াট ইজ দ্য ওয়ান থিং ফর ইউ, মনে করেন একটা মানুষের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ মোমেন্ট, ওইটার উপরে যদি ডেডিকেশনটা থাকে তাহলে ভালো। এবং মানে এটার সাথে যদি একটু স্পিরিচুয়াল কানেকশনও করি, মানে হোয়াট ইজ ইউর আলটিমেট পারপাস, যদি বলা যায় লাইফের আলটিমেট পারপাস কি, এটাও একটা জিনিসই হইতে পারে। এবং সমস্ত লাইফটাকে যদি ওইভাবে সাজানো যায় তাহলে আহ, মানে দ্যাট উড বি বেটার। হ্যাঁ। এটাই আমি বুঝছি আর যেমন কি। আমি যদি বলি যে ইসলাম ধর্মের দা ওয়ান থিংটা কি, মানে আল্লাহ আমাদের কেন তৈরি করছে? আল্লাহর ইবাদতের জন্য। এখন ইবাদতটা শুধু 5 ওয়াক্ত নামাজ বা রোজা, হজ, যাকাত এটাকে বলে না। মানে আলটিমেট একটা সেট অফ এলিমেন্টস এর বিষয় ইবাদত। মানে অনেক বিষয় নিয়ে ইবাদত তৈরি হয়। এখন ওই বিষয়টা আমরা মানে নিজেরা জানবো, ঠিক আছে, কিন্তু ওইটা একটা স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড গেল। এখন মানুষ জীবনে নিজেদের মানে লাইফে কেউ কোনো কিছু হইতে চায়, যেমন কেউ ডাক্তার হইতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হইতে চায়। এখন একইভাবে একই সাথে যদি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপরে মনে করেন টিচার, এরকম একই সাথে 4-5টা হইতে চায়, তাহলে তো সে হইতে পারবে না। মানে হইতে পারলেও সেটা প্রায় অতিমানবিক কোনো ব্যাপার হবে। এই কারণে দ্য ওয়ান থিং আমাদের এই মানে বইটা পড়ার উদ্দেশ্য এবং আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে একটা বিষয় নিয়ে মানে ফোকাস দেই, যাতে ওই বিষয়টাকে একটা মিনিমাম যেটা মানে কি বলে ওটা থেকে রেজাল্ট বের করা যায়, বা হুম। একটা ওটা দিয়ে সমাজে কোনো অবদান রাখা যায়, ওইরকম করার পরে আমরা অন্য এন্ডেভারে যেতে পারি। তবে একটা আমাদের ফোকাসে রাখতে বলছে, এটাই আর কি। তাহলে আমরা প্রথম আলোচনায় চলে যাই। মানে বইয়ের শুরুতে একটা রাশিয়ান প্রভার্ব দিয়েছিল যে ইফ ইউ চেস টু র্যাবিটস ইউ উইল নট ইউ উইল নট ক্যাচ ইদার ওয়ান। হ্যাঁ, হুম। মানে আপনি যদি 2টা র্যাবিটকে চেস করেন একসাথে, তাহলে কোনো র্যাবিটকেই ধরতে পারবেন না। একটা ছবিও দেওয়া ছিল, 2টা র্যাবিটকে ধরার একটা ছবি ছিল। এটা বইটা পড়লে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, পরে চ্যাপ্টারটা শুরু হয়েছে দ্য ওয়ান থিং নামে। এইরকম মানে রাইটার এটা
এই প্রশ্নটা করছে যে কোন একটা কাজ আপনারা যদি আজকে মানে এই উইকে করেন, তাহলে আপনার এই উইকটা বা অন্যান্য কাজগুলি ইজিয়ার হয়ে যাবে, বা অন্যান্য কাজ না করলেও হয়ে যাবে। হুম। এখন এটা নিয়ে কি বলবেন? না, এটা এটা কতটুকু ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হয় কি, যেমন আমি যদি বলি, আমরা তো অনেক কাজে, মানুষের অনেক কাজ করতে হয়, হ্যাঁ, কিন্তু এবং সময়টারে যদি ভাগ করি, আমাদের তো সময় দেওয়া হয়েছে, এ ১ সপ্তাহ যদি সময়টা ধরি, ১ সপ্তাহ সময় কোন কাজে ব্যয় করতেছি? এখন হুম, আমার সাথে আমি একটা মানুষের খাবার-দাবার করতে হয়, বাজার করতে হয়। অনেক মানুষের কাজ, সাথে পড়াশোনা। সম্পর্ক থাকে, সেগুলা নার্চার করতে হয়, কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়। তো এখন এর মধ্যে মানি এরকম একটা কাজ কোনটা যেটা এই আমার অ্যাটেনশন পাওয়া উচিত সর্বোচ্চ লেভেলের, সেই কাজটার কথা বলা হয়েছে এখানে। হুম, সাপোজ আমি একটা এক্সাম্পল যদি দিই, দেখো আমি এখন যে আমার থিসিস সেমিস্টার চলতেছে। তো এখন আমার প্রত্যেকটা সপ্তাহে থিসিস যতদিন হয়তোবা শেষ না হয়, সো আমার ওয়ান থিং যদি কিছু হয়, তাহলে সেটা আমার থিসিসকে সেন্টার করে হয়। আমি কাজও করতেছি। হুম, কিন্তু ওই কাজটা আমার অ্যাটেনশনের জিনিস না। ওটা আমার রেগুলার একটা হ্যাবিটের পার্ট হয়ে গেছে। আমি কাজ করতে হয়, করতে হয়। বাজার করতে হয়, তাই করি। কিন্তু বাজারের জন্য আমার আলাদা পরিকল্পনা, আমাদের আলাদা এফোর্ট, স্পেশাল এফোর্ট এটা লাগতেছে না। হ্যাঁ? খাবার-দাবারের মতো। ক্ষুধা হ্যাঁ, পাইলে আমাদের খেয়ে নিতে হয়, একটা টাইম রাখি। সো এই জিনিসটাই আমি বুঝি যে আমি যদি থিসিসের কাজটা ও করি, তাইলে মানে এটার উপরে ফোকাসটা রাখি। বাকি সবগুলা unnecessary in the sense that আমার ওটার উপরে আলাদা আমার চিন্তা যে attention টা সেটা লাগতেছে না। আমি হুম, আমার মাইন্ডটাকে অন্য কোনো টেনশন কারণ আমি যদি অন্য কোনো টেনশন নিয়ে জড়ায় যাই, আমার ইমপ্যাক্ট পড়বে কিন্তু এই এই কাজটাতে। ধরো থিসিস করার ক্ষেত্রে। এখন হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। ধরো এইচএসসি একটি স্টুডেন্ট, ওর সামনে পরীক্ষা। হুম, হ্যাঁ? এই পরীক্ষার সময়টা তো আর জীবনে আসবে না কোনদিন। হ্যাঁ, কিন্তু ওই সময়টাতে সে যদি অন্যান্য ব্যাপার নিয়ে চিন্তিত থাকে, ধরো তার ঝগড়া লাগছে একটা মানুষের সাথে, কথা কাটাকাটি হয়েছে, সে ওইটা নিয়ে চিন্তায় ডুবে গেল। ওইটা নিয়ে চিন্তায় যদি ডুবে যায়, তখন সে কিন্তু পড়াশোনায় ফোকাস করতে পারতেছে না। তখন তার রেজাল্টটা মানি হয়তোবা নেগেটিভলি আশানুরূপ হবে না। এবং এটা সারাটা জীবন তাকে ক্যারি করতে হবে। সো আমি মনে করি ওই সময় তার ওয়ান থিং হইতেছে যে তার ফোকাসটা ওই স্টাডিতে দেওয়া উচিত। ঠিক আছে? হুম, এরকম আরো শুধু ২ টাই এক্সাম্পল পড়াশোনার সাথে হইছে। এটা যেকোনো কিছু হইতে পারে। জবের সাথেও রিলেটেড হইতে পারে। কোন একটা স্কিল ডেভেলপমেন্ট এর ফ্যাক্ট হইতে পারে যে হুম, এই মুহূর্তে আমার সবচাইতে বড় ইম্পোর্টেন্ট জিনিস হইতেছে যে আমি হয়তোবা ডিজিটাল মার্কেটিং শিখবো। এবং এটাকে নিয়ে আমি ক্যারিয়ার করতে চাই। তো এখন হুম, ওই ওই উইকের জন্য বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম এর একটা উইক না হয়ে ১০ টা উইক হইতে পারে বা আরো বেশি হইতে পারে। তো ওই প্রত্যেকটা উইকে তার মূল কনসার্ন, মূল ফোকাস, মূল অ্যাটেনশন একটা জিনিসের উপরে এই মানে থাকবে আরকি। থাকা উচিত। এটাই আমি বুঝছি। আচ্ছা, এই ক্ষেত্রে সেটা হলো দ্য ওয়ান থিং এর ২ টা মানে ভার্সন আছে। ভার্সন বলতে বুঝাইছে মানে এটা এরকম যে দ্য ওয়ান থিং যেটা বর্তমান সময়ের জন্য আমার, মানে ধরেন ১ বছর ২ বছরের জন্য, সেটা একটা। আরেকটা হচ্ছে লং টার্ম এ আমি কি চাই, হুম, দ্য ওয়ান থিং কি আমার। তাহলে ২ টাকেই যদি অ্যালাইন করতে পারি ওটা আমার জন্য মানে বেস্ট আরো হয় এক ভালো। কথায়। হ্যাঁ। হ্যাঁ, যদি মানে আমি লং টার্মে যেটা চাই আল্টিমেটলি, যেমন ইসলাম ধর্মের কথা আল্লাহ ইবাদতের জন্য তৈরি করছে, এরকম যদি আমরা কোনো একটা কনসেপ্ট ধরে দা ওয়ান থিং তৈরি করি, তাহলে আমাদের ছোট ছোট দা ওয়ান থিং যেগুলি থাকবে সেগুলি ওটার সাথে অ্যালাইন সুন্দরভাবে হবে, এবং আমরা ওগুলি মানে একটার পর একটা করতেও আগ্রহী থাকবো। না, এটা এটা খুবই সুন্দর কথা বলছো যে আসলে লাইফের একটা আল্টিমেট ওয়ান থিং যদি থাকে এবং আমি ওটাকে লাইফের পারপাস বলা যেতে প্রত্যেকটা পারে। হ্যাঁ, পারপাস বলা যেতে পারে। পারপাসটাকে সামনে রাইখা যদি আমি প্রত্যেকটা ডিসিশন মেকও করি, যে আমার পড়াশোনা হোক, আমার কাজ হোক, হ্যাঁ? তাহলে আসলে ওই আল্টিমেটলি প্রত্যেকটা জায়গায় যে আমার কন্ট্রিবিউশন বা আমার যে ইমপ্রুভমেন্ট সেটা আল্টিমেট ওয়ান থিং এ গিয়ে এ মানে মিলিত হিট হবে। করতেছে, মিলিত হইতেছে। হ্যাঁ, ঠিক আছে? এবং এটা ওই যে একটু পরেই আসবে না ডোমিনো ইফেক্টটা, তখন হ্যাঁ, হ্যাঁ, তখন সেটা থেকে
হিউজ একটা আউটকাম তৈরি করা সম্ভব, যেটা একটু পরে বুঝাইবে সেটাই। আর কি সেকেন্ড চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি। এখানে একটা মানে গল্পের মতো ছিল, ডায়ালগ ছিল দুজনের ভিতরে। আহ, একজন বলতেছে, ডু ইউ নো হোয়াট দ্য সিক্রেট অফ লাইফ ইজ? আরেকজন বলতেছে, নো হোয়াট, মানে জানতে চাইলো। দিস। হি হোল্ডস আপ ওয়ান ফিঙ্গার, মানে সে একটা আঙ্গুল এভাবে দেখায়, এভাবে বলতেছে যে এইটা। এটা বলতেছে তোমার আঙ্গুল, মানে তোমার আঙ্গুলে কি একমাত্র জিনিস লাইফের সিক্রেট? না, বলতেছে ওয়ান থিং, জাস্ট ওয়ান থিং। ইউ স্টিক টু দ্যাট অ্যান্ড এভরিথিং এলস ডোন্ট মিন শিট, মানে এটা বলছে যে আর কোনো ওগুলির কোনো দরকারই নাই, একটু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আর কি। হুম হুম। মানে ওটা যদি ঠিক থাকে অন্য আর কিছু দরকার হবে না, মানে ওগুলি মানে ইভেনচুয়ালি অ্যালাইন্ড হয়ে যাবে। তারপর বলছে দ্যাটস গ্রেট, বাট হোয়াটস দ্য ওয়ান থিং? বলছে ঠিক আছে, এটা তো ভালো কথা, এখন ওয়ান থিংটা কি আসলে? পরে বলছে দ্যাটস হোয়াট ইউ হ্যাভ গট টু ফিগার আউট, এই জিনিসটাই তোমাকে ফিগার আউট করতে হবে। মানে ওয়ান থিং এখানে আমার জন্য একরকম, তোমার জন্য একরকম। হ্যাঁ বলো। অলরেডি বলছো এই যে এই মানে ওয়ান থিংটা আবার জানতে চেয়েছিল ওই হ্যাঁ হ্যাঁ, যে মানে ওয়ান অডিয়েন্সটা থিং ছিল, জিনিসটা কি? কিন্তু উনি যেটা বলছে যে সবার জন্য ওয়ান থিংটা সেম জিনিস না। হুম, ইউ হ্যাভ ঠিক গট আছে, টু ফিগার দ্যাট আউট। এটা যার যার ওয়ান থিং সেটা ফিগার আউট করতে হবে। সেটাই। আচ্ছা, পরের এটা এখানে কি বলছে, হোয়েন ইউ ওয়ান্ট দ্য অ্যাবসলিউট বেস্ট চান্স টু সাকসিড অ্যাট এনিথিং ইউ ওয়ান্ট, ইউর অ্যাপ্রোচ শুড অলওয়েজ বি দ্য সেম, গো স্মল। মানে বলছে যদি আমরা একটা জিনিসে অ্যাবসলিউটলি মানে সাকসেস অর্জন করতে চাই কোনো বিষয়ে, তাহলে আমাদের ওই সব সময় ওটার প্রতি মানে একটা একই ভাবে আগাইতে হবে। মানে কখনো বেশি করলাম কখনো কম করলাম এরকম না। মানে এই কারণে সবচেয়ে বেস্টটা মানে একটা বেটার ওয়ে হচ্ছে গো স্মল, মানে ছোট ছোট স্টেপে আগানো। এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা এটা, হ্যাঁ, কিন্তু এটা কারণ সবসময়, আমরা যদি, হ্যাঁ বলো। সবসময় স্মলটা যেন করা যায়, একদিন বেশি গেলে পরের হ্যাঁ, দিন দেখা যায় যাওয়াই যায় না। এটার ভিতরে একটা হাদিসের কথা মনে পড়লো, মানে নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম আছে যে একজন মানে আমলের কথা আর কি বলছিল যে আমি এই আমল করতে চাই, এই আমল করতে চাই, মানে কাইন্ড অফ এরকম আমার গল্পের বা ঘটনার একটু ই হতে পারে। সে বলছে যে আমি এত রাকাত নামাজ পড়তে চাই বা এত রোজা রাখতে চাই, এটা না বলে মানে এটাকে এনকারেজ না করে নবী আমাদের মানে বলছিল ওই লোকটাকে যে আপনি এটা করেন, মানে কম করেন কিন্তু নিয়মিত করেন। মানে হয় ২ রাকাত করে যদি নফল নামাজ পড়েন তাহলে ২ রাকাতই পড়েন কিন্তু নিয়মিত পড়েন। আচ্ছা এটা তুমি হাদিস বলতে আরেকটা হাদিসের জিনিস, ঘটনা আর কি মনে পড়লো। তো হ্যাঁ, আমরা তো জানি যে ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি যে শহীদের মর্যাদা অনেক বেশি এবং শহীদদের আহ, উচ্চ স্থান মানে মর্যাদা অনেক উচ্চ বেশি এবং মর্যাদা। উচ্চ মর্যাদা দেওয়া আছে, এটা ঘোষণা আছে। এরকম দুই ভাই নাকি ছিল। তো এক ভাই শহীদ হয়েছে, আর তার তো তার 1 বছর পরে উনি একটা স্বপ্ন দেখতে পাইছে যে ওই উনি নাকি মারা গেছে, উনি সে যে শহীদ হয়ে গেছে তো মারা গেছে, আর দ্বিতীয় ভাই সে রেগুলার নামাজ টামাজ পড়তেছে। তো হুম, কোন এক ব্যক্তি, আমার মনে নেই, বাট ঘটনাটার আমি সারমর্মটা বুঝাই, হয়তোবা ওই ভাই অথবা কোন এক ব্যক্তি স্বপ্ন দেখছে, ধরো ওই ভাই স্বপ্ন দেখছে যে সে ওই শহীদের চাইতে মানে উচ্চ মর্যাদাশীল হয়ে গেছে, আচ্ছা, জান্নাতের একটা উচ্চ এটা স্তরে। কিভাবে? এটা কিভাবে? তো তখন এটার ব্যাখ্যায় আসছিল এরকম যে আচ্ছা এর উচ্চতা বাড়বে না, এই তো প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ পড়তেছে, তাহলে গত 1 বছরে সে কত নামাজ পড়ছে সেটার হুম, সেটার ভ্যালু অ্যাড হয়েছে না। ঠিক আছে, মানে এটা দ্বারা বুঝাইলো যে মানে প্রতিদিন মানুষ নামাজ যে পড়তেছে, তো শহীদটা অনেক বড় একটা জিনিস, লাইফের স্যাক্রিফাইস, হিউজ বড় হুম, একটা হুম, কন্ট্রিবিউশন। আর রেগুলারিটি সে 5 ওয়াক্ত করে পড়তেছে ফর 1 ইয়ার। হুম, হুম, তখন এইটার টোটাল যেই আউটপুটটা হয়েছে সেটা দেখা গেছে ওয়ান টাইম স্যাক্রিফাইসের চাইতেও অনেক বেশি ভাবে দেখা হয়েছে। ঠিক হুম। আছে, জিনিসটা এরকম হয়েছে যে যে শহীদ হয়েছে তার তো ইবাদতের আর কোনো অপশন নাই। অপশন নেই, হ্যাঁ। তার ইবাদতের আল্টিমেট মানে যে ইটা যেটা করার কাজটা এটা অলরেডি হয়ে গেছে, হয়তো বেশি আকারেই বা তার সওয়াবটা লেখা আছে। কিন্তু যে এই ৫ ওয়াক্ত নামাজ বা একটা ভালো কাজ, মনে করেন মানুষের সেবা বা যে কোনো একটা ভালো কাজ, সেটা নিয়মিত করছে, ওটা লিনিয়ার, ওটাকে রিওয়ার্ড না দিয়ে আল্লাহ ওটাকে ডোমিনো ইফেক্টে দিছে, মানে হ্যাঁ, আমাদের বইয়ের যে আছে। এক্সপোনেনশিয়াল আকারে দিছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা মানে তাহলে। এখান থেকে বুঝলাম, হ্যাঁ, অল্প অল্প করেও যদি রেগুলার করা হয় এটা আসলে মানে এই আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি টানি সেই
এই কনসেপ্টের উদাহরণ পাওয়া যায়। হ্যাঁ, এটা মূলত মানে এটা কেন দিছে আমাদের, আমরা তো হুট করে ধরেন অনেক একসাথে অনেক কাজ মানে করতে অভ্যস্ত না, বা আমাদের অভ্যাসটা এরকম হবে না। আমরা একদিন করব, 2 দিন করব, 3 দিন করবো, এরপর আর মানে করতে ইচ্ছা হবে না, যাতে আমাদের হ্যাবিট বিল্ড হয়। এই কারণেই মানে মূলত এটা দেওয়া, যে আমরা অল্প অল্প করে করি প্রত্যেকদিন, পরে যখন এটা অভ্যাসে পরিণত হবে তখন আমরা বেশি করব। যেমন আমরা মানে একটা আলোচনায় বলছিলাম, যারা বই পড়া শুরু করতে চান তারা 10 মিনিট করে আহ, সময় রাখতে পারেন 1 পৃষ্ঠা পড়া বা 2 পৃষ্ঠা পড়ার জন্য। এইভাবে আস্তে আস্তে অভ্যাসটা হলে তখন আর ওইভাবে সময় ধরা ধরা লাগবে না, নিজে থেকেই অনেক পড়তে পারবে। আচ্ছা, পরের স্লাইডটা, পরের দা ডোমিনো ইফেক্ট, এটা নিয়ে আলোচনা। এখানে একটা কথা বলছিল, when you think about success shoot for the moon। মানে এটার কথাটা আমাদের কাছে একটু অবাস্তব মনে হতে পারে, যে সাকসেস যদি আমরা অর্জন করতে চাই তাহলে একবারে টপ লেভেলের সাকসেস আমাদের মানে স্বপ্ন দেখতে বলছে আর কি। একটু অবাস্তব লাগে যে নাম্বার ওয়ান, ওই ফিল্ডে নাম্বার ওয়ান তো মানে একজনই হয়, বাকি সবাই তো হইতে পারে না। এখন ওই স্বপ্নটা রাখা কতটুকু বাস্তব, আপনার কিরকম মনে হয় বাস্তবতার আঙ্গিকে এবং ব্যবহারিক দিক থেকে মানুষের? এটা কিভাবে মানুষকে আবার হ্যাবিট বিল্ডিং অথবা কম্পিটিশন, কম্পিটিশন জিনিসটা নিজের সাথে নিজের, ওটা কিভাবে এনকারেজ করে? এটা এটা আমি যেটা বলি, এটা তো থিওরিটিক্যালি পসিবল, ঠিক আছে? এই কারণে হ্যাঁ, ওনারা এই স্টেটমেন্টটা রাখছে। কারণ যদি মানে ফার্স্ট সবাই, ধরো এখন যদি কেউ চিন্তা করে যে মানে কম্পিটিশনটা এরকম, আমি সবার চেয়ে ফার্স্ট হব, সবাইকে হারাইতে হয় না কোনো একটা ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যেতে হইলে। কারণ মানে এখন যেটা বুঝি, ধরো কেউ বিজনেস রিলেটেড পড়াশোনা করতেছে, বা আমি অলরেডি মেডিকেল সায়েন্সের কথা বলতে পারি। মেডিকেল সায়েন্সে যদি পড়াশোনা করে মানুষ, একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট বা 1000, বাংলাদেশে ধরো 2500 মানুষ পড়াশোনা শুরু করে, কিন্তু স্পেশালিটি লেভেলে যাইতে যেতে সে কিন্তু সবাই একটা ফিল্ডে আর কম্পিটিশন করে না, হ্যাঁ, ঠিক আছে? সবার জিনিস এত ন্যারো হয়ে যায়, সেটা খুবই ক্ষুদ্র পরিসরে চলে যায়। ইভেন যারা হার্ট স্পেশালিস্ট তাদের ভিতরে আবার ক্যাটাগরি আছে। হুম, সো মানে পৃথিবীটাই এরকম যে এখানে ছোট ছোট জায়গাতে একদম মানে আরো ন্যারো পয়েন্টে গিয়ে সে এত নলেজ ধারণ করতে পারে, সে ওই জায়গায় আর কেউ হয়তো বা নাও থাকতে পারে। এটা হ্যাঁ, এটা এটার হচ্ছে হওয়ার কারণটা হলো মানে অনেক কিছু ধরেন অনেক জায়গা থেকে কম্বাইন করে, মানে একটা সেট তৈরি করে সে, এই সেটটা অন্য কেউ আর তৈরি করে না। আর পারে এই না। ক্ষেত্রে সে যদি, হ্যাঁ, এবং সে এটাতে যদি এক্সেল একবারে মানে চূড়ান্ত লেভেলে নাও করে, যেটা ধরতে পারি আমরা, একটা ধরেন বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষার কথা, অ্যাডমিশন, এটা তো প্রায় সব লেভেলের মানুষের প্রতিযোগিতা একটা পাওয়ার জন্য, একটা সিট পাওয়ার জন্য, বা সার্টেন অ্যামাউন্ট অফ মানে সিটস এর জন্য। কিন্তু ওই ক্ষেত্রে সে যে নিশটারে এভাবে ন্যারো ডাউন করে ফেলে, তার এলিমেন্টস গুলো এভাবে সিলেক্টেড, ওইটা ওই কম্বিনেশন আর কেউ করে না, এই কারণেও হইতে পারে। আচ্ছা, এটা একটা ওয়েতে দেখা যায় যে এটা এটা একটা, সম্ভব। হ্যাঁ, আরেকটা ওয়ে হইতেছে যে আসলে কি এই মানে থিওরিটিক্যালি এটা আসলে সম্ভব কি, যারা এটা খুব কম মানুষ করতে পারে। ধরো এই যে কম্পিটিশনের কথা, তুমি যে এডমিশন টেস্টের কথা বললা, এটা তো হুম, যত মানুষই হোক, সিট তো 100টাই। লাইফের হুম, মতো হুম, এত ওপেন না, লাইফে কিন্তু ওপেন আছে, তুমি চাইলে হ্যাঁ, যত স্পেশাল হইতে পারো, অন্য কেউ তোমার ধারে কাছে পৌঁছতে পারবে না। কিন্তু যখন লিমিটেড সিট থাকে, তখন হুম, ওই 100 জনের বাইরে তোমাকে আর কাউকে নিবে না কম্পিটিশন। হ্যাঁ, এখন এই জায়গাটাতে কনসেপ্ট যেটা বুঝি যে, যে কনসিস্টেন্সি বেশি থাকে সেই জিতে, এবং কনসিস্টেন্সি থাকলে লার্নিংটা ডেভেলপ হইতে থাকে অটোমেটিক। হুম। হুম, আমি একটা সময় মানে অনেক বিরক্ত হইতাম যে এই অনেকে প্রশ্ন করে না যে অ্যাডমিশন টেস্টে যদি চান্স পাইতে চাই কয় ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে? তা আমি তো বলতাম পড়ার সাথে এটা কি সম্পর্ক, এটা তো মানে পুরো কনসেপ্ট বোঝার সাথে সম্পর্ক। কিন্তু হুম, এখন মাঝে মাঝে এখন আবার চিন্তা করি, না, সময়ের সাথে সম্পর্ক আছে যদি সে অ্যাটেনশনটা দিতে পারে। হুম, মানে অ্যাটেনশন দিলে কনসেপ্ট অটোমেটিক মাথায় ঢুকবে। কনসেপ্ট এমন না যে ঢুকবে না, ঠিক আছে? হুম, সেটাই। কিন্তু এখন যদি সে বইসা থাকে বা সময়টাকে অপচয় করে সেটা ভিন্ন কথা। কিন্তু একটা মানুষ মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, ওই যে একটা গবেষণা আছে না, বা একটা রিসার্চ এর মানে আছে যে কোন একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য সে যদি 10,000 ঘন্টা সময় ব্যয় করে হুম, তাহলে সেটার ব্যাপারে সে মাস্টার হয়ে যায়। এবং এটা মাস্টার, হ্যাঁ, সত্য। ওটা তো অনেক বেশি, হ্যাঁ, মানে 10,000 ঘন্টা তো হ্যাঁ অনেক। হিউজ টাইম না?
মানে ব্যাপারটা হইতেছে কি ওই স্কিল ওই সময়টা মানে ওই ১০০ জনের ব্যাপারে যেটা বলতেছিলাম, এই লেভেলের স্যাক্রিফাইস যারা করতে পারে তারা ঠিকই চান্স পায়া যায়। কারণ আল্টিমেটলি হুম, ওনারা করতে পারে না। ঠিক আছে? বাট সেটাই। এটা আমি লাইফের সাথে তুলনা করতে চাই না। এটা একটা মানে খুবই ন্যারো একটা এক্সাম্পল। বাট লাইফে স্পেশাল হওয়ার জন্য রাস্তা সবার জন্য ওপেন আছে। হুম। তবে এই ক্ষেত্রে আমার একটা কথা আছে। ধরেন এই যে আমরা মানে লাইফে যে একটা জিনিস টিক করার কথা, টিক মানে একটা জিনিস হইলো অ্যাচিভমেন্ট জাতীয় কিছু। ওটার জন্য আমি মনে করি যে আমরা ম্যাচের কাঠি দিয়া জ্বালাই না, মানে আগুন জ্বালাই না, হুম, বা হুম। সার্টেন অ্যামাউন্ট অফ হিট জেনারেট হইতে হয়। ওই হিটটা অনেক সময় মানুষের বিভিন্ন লেয়ারে স্ক্যাটার থাকে, যে সে হুম, এই ফিল্ডে এতটুক, এই ফিল্ডে এতটুক। এই কারণে যে ম্যাগনিফাইং গ্লাসের মতো, যেটা অনেকে ওটা না বুঝলেও এটা বুঝতে পারে, যে ওটা যদি আমরা একটা কাগজের উপর ধরি ম্যাগনিফাইং গ্লাস সূর্যের আলোর সাথে, হুম, হুম। তাহলে ওটা মানে অনেকক্ষণ ধরে রাখলে ওটা আগুন জ্বলে যায় আর কি। মানে ওইটার হ্যাঁ। অ্যাকশনটা মানে প্রতিফলিত আমরা দেখতে পারি। এখন এ ওইটা আমাদের একদম লাইফে অনেক ক্ষেত্রে হয় না। ফোকাসটা একটা জায়গায় একটা বিন্দুতে নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ। ওই যে দা ওয়ান থিং এর কথা, হুম। ওটার সাথেই মিলে। তো ওই জিনিসটা আমরা করতে পারি না দেখেই আমরা মানে জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, হ্যাঁ, হ্যাঁ। এটা হয়ে যায়। এটাই আর কি। আচ্ছা, ডোমিনো ইফেক্ট বলতে এটাই আর কি বুঝাইলো। আমরা মানে এম করবো আর কি বড়টা, এবং কাজ করব ছোট ছোট। ছোট ছোট বলতে স্মল স্টেপ গুলি আমরা নিব। Yeah. এখানে বলছে দ্য মুন ইজ রিচেবল ইফ ইউ প্রায়োরিটাইজ এভরিথিং অ্যান্ড পুট অল ইউর এনার্জি ইনটু অ্যাকমপ্লিশিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে এটা সম্ভব যদি আমরা আমাদের সকল এনার্জি বা অন্যান্য যাবতীয়, হ্যাঁ, আমাদের কাজগুলি আমরা ঠিকভাবে করি, এটার কথা বলছি। গেটিং এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টস ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং এ ডোমিনো ইফেক্ট ইন ইউর লাইফ। এখন ডোমিনো ইফেক্টটা কি? এই যে এখানে আমরা দেখতে পারতেছি একজন লোক একটা ছোট ডোমিনো, ডোমিনো একটা খেলা, ওই খেলা বাচ্চাদের, ওইটাই আর কি, একটা ব্রিক, একটা মানে একটার পর একটা ব্রিক সাজায়, ওটা মানে পড়ে যায় আর কি, বা লাইন তৈরি করে ওটা একটা ফালাইলে বাকিগুলি পড়তে থাকে। এখন ওটার ভিতরে একটা সায়েন্স আছে, যে প্রত্যেকটা ডোমিনো এটার ১.৫ গুণ ডোমিনোরে মানে পরের ১.৫ গুণ ডোমিনোকে করতে পারে, ফালাই দিতে পারে। এই যে এটার থেকে এটা যদি ১.৫ গুণ বড় হয় তাহলে এটা পড়ে যাবে, বা এর বেশি হলে আবার পড়ে না। এটা ১.৫ গুণ হলে এটা পড়ে, ১.৫ গুণ হলে এভাবে পড়তে থাকে, ১.৫ গুণ ভারী এরকম। কিন্তু আবার হ্যাঁ, আরেকটা জিনিস আছে, যখন এটা রানিং হয় মানে অনেক বেশি পরিমাণে এটার স্পিডটা থাকে, তখন ১.৫ গুণেরও বেশি জিনিসটাকেও সে ফালাই দিতে পারে, যেমন বড় বড়। আচ্ছা, এখানে আবার ওইভাবে উদাহরণ দেওয়া নাই, এখানে সেম ক্যাটাগরিতেই দিছে। মানে এটা দিয়ে এটা বুঝাইছে যে ছোট থেকে যদি আমরা শুরু করি, আস্তে আস্তে আমাদের বড় ডোমিনো মানে ওটাকে আমরা বিট করতে পারবো, অথবা এটাকে অ্যাচিভ করতে পারবো, এভাবে বলছে। এখানে একটা কথা বলছে, সাকসেস ইজ বিল্ড সিকোয়েন্সিয়ালি, এই কথাটা এবং মাথায় এখানে রাখতে হবে। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে মানে একটা ডোমিনোকে মানে একটা রেগুলার সাইজের ডোমিনো যদি হুম। লিনিয়ার প্রোগ্রেশনে আরেকটাকে বড়টাকে এরকম ধাক্কা দিয়ে ফেলাইতে থাকে, তো ৫৭ নাম্বারটা হ্যাঁ, এই হ্যাঁ, ৫৭ যেই নাম্বারটা যায় রিচ করবে চাঁদে। চাঁদে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, মানে বোঝা যাইতেছে যে এখান থেকে চাঁদ পর্যন্ত যদি একটা বড় ডোমিনো হইতো, হুম, সেটারে সে মানে সেটার ইফেক্টটা শুরু হয়েছে কই? ছোট্ট একটা ডোমিনো দিয়া। হুম, সো সেটা যখন ওই লেভেলে পৌঁছে যাবো, ওইরকম যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, এটা তো সম্ভব না। বাট থিওরিটিক্যালি এটা হিসাব করে বের করা সম্ভব হয়েছে। তাহলে হুম, ৫৭ নাম্বার এ টা ডোমিনোটা সেটা এখান থেকে চাঁদের ডিসট্যান্স পর্যন্ত মানে হিউজ একটা বড় ডোমিনোকে সে ফালাই দিতে পারতেছে। whereas সেটার শুরুটা হইছে কই? খুবই ছোট একটা জিনিস দিয়ে। হ্যাঁ। আপনি এটা কিন্তু দিয়ে এক এটা হ্যাঁ, বুঝাইলো। হ্যাঁ, বলেন। মানে একটা মানুষ চাইলে এত বড় জিনিসটাকে হয়তোবা ধাক্কা দিয়ে ফালাইতে পারবে না। বা সেটাই। কিন্তু দেখা গেছে স্টার্টটা যখন ছোট দেয়া হইছে, ওইটা এরকম এত এনার্জি ওইখানে এনার্জির একটা হিসাব হইছিল। যে প্রত্যেকটা প্রোগ্রেশন এ এত এনার্জি এড হইতেছে, লাস্টে এত বড় জিনিসটাকে ফালাই দিতে পারতেছে। সেটাই। আচ্ছা, পরে দেখি আমরা ৩ নাম্বার চ্যাপ্টারে বলা হয়েছে সাকসেস লিভস ক্লুজ। মানে সফলতা আমাদের জন্য কিছু ক্লু রেখে যায়, মানে যারা সফল মানুষ তারা। যেমন দেয়ার ক্যান বি ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটার কথা বলছে। হ্যাঁ, মানুষের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট থিং কিন্তু একটাই থাকতে পারে, মানে প্রত্যেকটা মানুষের জন্য এটা হুম, আলাদাই। কিন্তু যখন আরেকটা আমার চিন্তা এরকম,
প্রত্যেকটা মানুষের মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য আলটিমেট মোস্ট ইম্পর্টেন্ট থিং একটাই, আলাদা আলাদা না। ওটা আবার আমার কাছে মনে হয়। আচ্ছা, এখানে একটা যে কথাটা বলছে একটু দেখি, মেনি থিংস মে বি ইম্পর্টেন্ট বাট অনলি ওয়ান ক্যান বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই কথাটাই আর কি। তারপরে এখানে যেটা বলছে যে we each have passions and skills, but you'll see extraordinary successful people with one intense emotion or one learned ability। মানে আমরা এক্সট্রাঅর্ডিনারি মানুষের বৈশিষ্ট্য আর কি কি এটা সেটা বলছে যে তাদের একটা ইন্টেন্স ইমোশন ছিল যে কোনো একটা কাজের প্রতি, এবং ওইটার ভিতরে তাদের লার্নড অ্যাবিলিটি ছিল, মানে ওইটা নিয়ে তারা পড়াশোনা যেমন করতো স্কিলটা ওইভাবে তৈরি করতো ওই অনুযায়ী, এবং ইমোশনটা খুব বেশি ইন্টেন্স মানে ছিল, এটাই বলছে। এখন আমাদের যদি এরকম কিছু থাকে কোন একটা বিষয়, তাহলে আমরা কোনো কিছু মানে দা ওয়ান থিংটা ওটা অ্যাচিভ করতে পারবো। মানে চাঁদের দূরত্ব পর্যন্ত, মানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনুযায়ী বা দূরত্বের সমান যদি একটা ডোমিনো, সেই রকম ম্যামথ একটা টাস্ক যদি থাকে, ওটাও আমরা বিট করতে পারবো যদি আমাদের মানে আমরা ডোমিনোটা ছোট থেকে আর কি করি, একটার পর একটা সাজায় ওই অনুযায়ী কাজ করি। আর ডোমিনো ফালানো বলতে একটার পর একটা, ওটা মানে হচ্ছে আমাদের করা, মানে কাজগুলি করা আর কি নিয়মিত। হ্যাঁ, এখানে কিছু বলবেন নাকি? হ্যাঁ, এখানে এইটা আমি সহজ কথা দিয়ে বলি, যেমন ধরো এটা অনেকের কাছে কতটুকু কঠিন লাগে আমি জানি না, বাট আমি বাস্তব একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে হয়তো মানুষ বুঝতে পারবে। যেমন আমরা ধরো পিএইচডি করার কথা বলি বা আইনস্টাইনের কথাই বলি, আইনস্টাইনের যেই কনসেপ্টটা থিওরির কথা, সেই যেই লেভেলটাতে পৌঁছাইছে, মানে শুরুটা কই থেকে হয়েছে, হয়তো এবিসিডি থেকে হয়েছে, এই একটা লেটার, তাই না? খুবই ছোট একটা জিনিস, এটা সবাই পারে, বাট এটা না শিখে তো আইনস্টাইন হয় নাই, পসিবল না। নাম্বারের ক্ষেত্রে সে ফিজিক্সের ব্যাপারে অনেক কিছু জানে, সেটাও তো একটা সূত্র, যেটা বলি ম্যাথমেটিক্স তার লাগছে, ওয়ান দিয়েই শিখা হয়েছে। বা সেগুলাকে এখন আমরা তো আর দেখা গেছে একটা সার্টেন এজের পর আর ম্যাথমেটিক্সের সাথে আমাদের কোনো কানেকশনই নেই, তাই না? হয়তো বা দেখা গেছে কোনো একটা প্রবলেম ফেস করছি আমরা, এই ব্যাপারটা আটকাই নাই, কিন্তু তারা সেখানে থাইমা থাকে নাই, তারা ওটাকে নিয়ে মেহনত করে কইরা ওই অ্যাটেনশনটা ওই জায়গায় রাইখা ওই প্রবলেমগুলো সলভ করছে। দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস ইজ দ্যাট আমরা ওই ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, হয়তোবা অনেকগুলা ফোকাস, আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেছে, whereas তাদের ফোকাসটা একটাতে হয়ে গেছে। হ্যাঁ, নিউটনের কথা যেমন যদি আপনি যে অ্যালফাবেটের কথা বলছিলেন, এবিসি এভাবে শুরু করে, এক্ষেত্রে আমার ওই মানে আপনি সাথে সাথে আবার গণিতে চলে গেছেন, কিন্তু অ্যালফাবেট দিয়ে আমার একটা মজার একটা চিন্তা আসলো, সেটা এরকম যে আমরা তো অ্যালফাবেট মানে শিখি এবং লিখতেও শিখি, বলতেও শিখি। আমাদের লেখা কিরকম আর পৃথিবীর বড় সাহিত্যিকদের লেখা কিরকম? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবী যাইতে হবে না, বাংলাদেশেরই কথা বলি, এই দুইজন লেখা মানে আমরা তো ওই লেভেলের এখনো লিখতে পারি না। তারা মানে তারাও যেই অ্যালফাবেট শিখছে আমরা ওইটাই শিখছি, কিন্তু তারা ওইটা দিয়া ওটার কি বলে পারমুটেশন কম্বিনেশন এগুলির বা চিন্তা ক্রিয়েটিভিটির মাধ্যমে তারা ওই জিনিসটাকে একটা এক্সেলেন্সে নিয়ে গেছে, যেটা মানে আমরা হয়তো এফোর্টটা ওই লেভেলে দেই না। তাদের দা ওয়ান থিং ছিল এটা সাহিত্য করা। মানে শুরুটা আমি এটাই বলতে চাইতেছি যে হ্যাঁ, ডেফিনেটলি তুমি যেটা বলছো এটা তো ট্রু, যে তাদেরও শুরু যা স্মল, আমাদেরও তাই। আমাদেরও তাই, এবং তারা ওই জিনিসটাকে ওইখানে ধরে রাখছে, ওইটাকে নিয়ে চর্চা করছে, এবং উদাহরণ হিসেবে ওই বইতে দিছে না, যে বিল গেটসের উদাহরণ বলো, হ্যাঁ, স্টিভ পল জবসের অ্যালেন উদাহরণ বলো, যে তারা মানে একটা জিনিসে ফোকাস ছিল। যদিও স্টিভ জবসে অনেকে ওই যেমন মাইক্রোসফট নিয়েছিল বিল গেটসের সারা জীবন, এটা এই ওই যে গুগলের ওয়ান থিং কি সার্চ করা, তো কোন একটা জিনিস সার্চ করতেছি, জিনিসটা কত সহজ না ব্যাপারটা, অথচ এই যে সার্চ করা জিনিস সবাই যখন করতেছে, ওরা এরকম ভাবে ক্রিয়েট করছে, এখন এটা পৃথিবীর সবচেয়ে মানে মোস্ট পপুলার কোম্পানি হয়ে গেছে, তাই না? মানে কে এবং কারো গ্লোবাল মার্কেট শেয়ারের প্রায় অধিকাংশই মানে গুগলের দখলে সার্চ ইঞ্জিনে। আবার স্টিভ জবসের ব্যাপারে ওই স্টিভ জবসের ব্যাপারে অবশ্য রাইটার একটু বলছিল, অনেকে চিন্তা করতে পারে যে সে তো শুধুমাত্র আইফোনে নাই, সে আই ম্যাক আনছে, আইপ্যাড আছে, বাট ওইখানে তারপর বলতেছে আইপড নামের একটা জিনিস ছিল, হ্যাঁ, আইপড বাট হি মিউজিক প্লেয়ার। কনসেন্ট্রেটেড ওয়ান থিং আফটার ওয়ান থিং, সাইমultaneously করে নাই, একটা হইছে ডেভেলপ, ওইটার পরে সে আরেকটা ইসে গেছে এবং ওইটাতে সে ফোকাস দিছে,
বাট তারও একটা ওয়ান থিং আছে, সে কোন একটা জায়গায় বেশি মাস্টার, সে ইনোভেশনে খুব মাস্টার ছিল। হুম, হুম। তার ওয়ান থিংটা ডিজাইনিং অ্যান্ড ইনোভেশন এই ২ টা ইনোভেশন, জিনিসে। এটা হচ্ছে তার ওয়ান থিং, ঠিক আছে? হুম, সো সে ওই জায়গাটাতে কাজ করছে যে, এবং ওই যেটা বলতেছিলাম, সে প্রত্যেক যেখানেই টাচ করছে, ধরো ফোনের ক্যাটাগরিতে হোক, এই প্যাড, মিউজিক ওয়ার্কম্যানের প্লেয়ার, ল্যাপটপ। ক্যাটাগরিতে হোক, ল্যাপটপের ক্যাটাগরিতে হোক, সে মাস্টারপিস গুলা তৈরি করে ফেলছে। হ্যাঁ, হুম। তার তার এই মানে ফোকাসড এরিয়াতে। সো হুম। এগুলাই আরকি বলতে চাইছেন রাইটার। আর এখন এখানে আমি আরেকটা জিনিস বলি যে আমি একটা কথা বলছিলাম না যে আ বা এটা কি আমরা আলোচনা করছি নাকি যে দ্য ওয়ান থিং বলতে শুধু যে ওইটাই করব এটা না। মানে আমাদের ওইটাকে প্রাধান্য দিয়ে অন্যান্য কাজ আমরা করব। জি, জি, হ্যাঁ, তুমি এটা হ্যাঁ, বলছিলে এক জায়গায়, ক্লিয়ার করছো। এখন একটা 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 দিয়ে আচ্ছা। তো লাইফ চলে না মানুষের। কিন্তু হ্যাঁ, মানে যখন আমার মেন্টাল আ ফিগার আউট টা হবে একটা থিং, তখন আমার চিন্তা, আমার সময়ের বেশিরভাগ সিংহভাগটা একটা জায়গায় যাবে। এবং আমার হ্যাঁ, লাইফের অন্যান্য পারপাস ও এর সাথে অ্যালাইনড হবে। হুম? তুমি হ্যাঁ। যদি ওই যে যেমন আমি এই যে সাহিত্যিকদের উদাহরণ দিতেছিলাম এটার ভিতরে কাজী নজরুলের কথা আনতে পারি। আ আচ্ছা রবীন্দ্রনাথের কথা শর্ট আমি বলে দেই। যেমন তাকে ইসে পাঠাইছিল ল পড়ার জন্য মনে হয় ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাঠাইছিল। সে পড়ে নাই। পড়াশোনা না করে এই মানে তার তো সাহিত্য করার আগ্রহ। সে দেশে আইসা পড়ছে বাংলাদেশে এবং জমিদারি একটু দেখতে হইছে তার, তার বাবার জমিদারি। তাদের মানে অনেক সম্পদ ছিল বা জমি ছিল। তো দেখা লাগছে প্লাস হলো সে নিজের সাহিত্যটা করছে। আর কাজী নজরুলের কথাটা এরকম যে সে তার মানে অভাবের সংসার ছিল। তাদের পরিবার এত সচ্ছল ছিল না। তার নিজের বিভিন্ন মানে প্রফেশনে তার ঢুকতে হইছে। যেমন রুটির দোকানে বা রেস্টুরেন্ট জাতীয় যেমন এই জাতীয় জিনিসে তার কাজ করতে হইছে। এবং সে তারপরে সেনাবাহিনীতে মুয়াজ্জিন কাজ করছিল না? হ্যাঁ, সৈন্য ছিল একজন সৈনিক ছিল। সৈনিক হ্যাঁ। তাহলে মুয়াজ্জিন হিসেবেও কাজ করছে। তারপরে মানে গান গাইছে আগে সে নিজে লেখার আগে। এরকম ভাবে তার জীবন পরিচালনা করতে হয়েছে। কিন্তু আল্টিমেটলি সে ওই দা ওয়ান থিং টারে ধরে রাখছে যে তার সাহিত্যই করা লাগবে। এই কারণে সে ওই জিনিসটাতে মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আরকি বলা যায়। মানে ইফ নট দ্য বেস্ট হুম, এটাই আরকি। হুম। আচ্ছা। তারপরে আমরা এসে যাই। এখানে ঐরকমই কথা বলছে যে একটা স্কিলে বলছে টাইম স্পেন্ট ইভেনচুয়ালি ট্রান্সলেট ইনটু স্কিলস। আচ্ছা, এখানে একটা কথা বলছিল যে আমরা যদি একটা জিনিসের কাজের প্র্যাকটিস দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, একটা জিনিসে যদি আমাদের প্যাশন থাকে তাহলে আমরা ওই জিনিসটাতে ডিসপ্রপোর্শনেট টাইম অ্যালোকেট করি। মানে জিনিসটা এরকম যে আমার ধরেন গেমস খেলতে ভালো লাগে মোবাইলের। এটা আমি একটা উদাহরণ দিলাম। অনেকের থাকতে পারে। সে কিন্তু ডিসপ্রপোর্শনেট টাইম অর্থাৎ অনেক বেশি সময় সে হুম। ওই ওই কাজটাই দিবে। যেমন আপনার যদি আগ্রহ থাকে কোনো বিষয় নিয়ে গবেষণা করা, ওই বিষয়ের বই পড়া হোক, তারপরে প্রবন্ধ পড়া হোক বা সেমিনারে যাওয়া হোক অথবা কোনো মুভি দেখা হোক, এই জাতীয় জিনিসই আপনি বেশি করবেন। মানে ডিসপ্রপোর্শনেট টাইম ওই জায়গার জন্য আপনি বরাদ্দ রাখবেন। ওটার কথা বলছে। তাহলে এরপরে এটা কি বলছে যে that time spent eventually translates to skill মানে এই টাইম যে আমরা স্পেন্ড করব এটা ইভেনচুয়ালি কিসে পরিবর্তন হবে স্কিল। স্কিলে পরিবর্তিত হবে হ্যাঁ এবং when skill improves results improve যখন স্কিলটা বাড়ে রেজাল্টও বাড়ে ইমপ্রুভ হয় বেটার রেজাল্টস জেনারেলি লিড টু মোর এনজয়মেন্ট যদি বেটার রেজাল্ট আমরা করতে পারি আনন্দ আমাদের অনেক বেশি হয়ে যাবে এন্ড মোর প্যাশন এন্ড মোর টাইম ইজ ইনভেস্টেড মানে এটা একটা লুপের মতো কাজ করবে তখন হুম। আমরা বেশি আনন্দিত হব আনন্দিত হওয়ার কারণে আমাদের প্যাশন আরো বাড়বে এই প্যাশন বাড়ার কারণে আমরা টাইম আরো অ্যালোকেট করব এটা একটা ভার্চুয়াস সাইকেল হয়ে যাবে যে আমরা ভিশাস সাইকেল নামে পরিচিত সাইকেলের অপোজিট। জানি এটার অপোজিট এটা আমরা পড়ছি যে ভিশাস সাইকেল হ্যাঁ, ভিশাস সাইকেলটা এটা হইতেছে তোমার নেগেটিভ যেই হ্যাবিট গুলো আছে। নেগেটিভ ধরো দিক ড্রাগের কথা বলে না? ওই ছোট হুম, দিয়েই শুরু হয়। কিন্তু ওটাও তো এনজয়মেন্ট আছে না? মানুষ ওই লুপে পড়ে যায়। বাট দ্যাটস আ হুম। ভিশাস সাইকেল। And at the আর ইটস opposite picture, opposite side, there is a এই ভার্চুয়াস সাইকেল ভার্চুয়াস সাইকেল। হ্যাঁ, নামটা হ্যাঁ সুন্দর আছে। সো হ্যাঁ সেটাই ওটা থেকে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট তৈরি হয় মানে আহ, চাঁদের দূরত্বের সমান এত বড় একটা ডোমিনো ফালায় দেওয়ার বিষয়টাও এখান থেকেই মানে তৈরি হয় লুপের মাধ্যমে
আচ্ছা, এখানে একটা কোটেশন বলছে যে সাকসেস ডিমান্ড সিঙ্গেলনেস অফ পারপাস, মানে সফল হতে গেলে পারপাসের সিঙ্গেলনেস থাকতে হবে। এটাই, কখনো আমি ধরেন এইটারে আদর্শ মানি, কখনো ওইটারে মানি, কখনো মানে কি বলে কোনোটাই আদর্শ মানি না, এরকম যদি হয় তাহলে আগানো যায় না। সিঙ্গেলনেস অফ পারপাস থাকতে হবে। তবে হ্যাঁ, আমরা রাখতে পারি, কোনো একটা যদি আমরা আইডিয়াল মানে ইডিওলজিকে একটা হোল্ড করি, ওটার জন্য ক্রিটিসিজমের জায়গা রাখবো, কিন্তু ওটারে এক সময় ধরে রাখবো, এক সময় ফালাই দিব, এক সময় কাজ করবো, এক সময় করবো না, এরকম না করেই ভালো। আচ্ছা, পরে এই যে বিল গেটস এর কথা, পল অ্যালেনের কথা, এটা যদি ভাই কিছু বলেন তাহলে। অলরেডি বলা হয়েছে একবার। হ্যাঁ, ওই যে মাইক্রোসফটের কথা বলছিলেন, যে সে ছোটবেলা থেকেই মানে ওই ইটা পাইছে। হ্যাঁ, এটাও একটা বড় জিনিস যে সে কিন্তু কম্পিউটারটা তার অ্যাক্সেস মানে সে করতে পারছিল, এটাও একটা বড়। এখানে লাকেরও একটা বিষয় আছে, কারণ কি বলে, যারা ওই যে হার্ভার্ডে পড়তো অথবা মানে ওই লেভেলের পড়াশোনা করতো, তারাই কেবল ওই অ্যাক্সেসটা পাইছে, আর্লি অ্যাক্সেস। ওটা বিল গেটস বা অন্যান্য আরো মানুষ পাইছে, কিন্তু যারা ওখানে পড়ে নাই তারা কিন্তু পার্সোনাল কম্পিউটার তখন ওই কনসেপ্টটা ছিল না। মানে ওটা তো এক্সেপশন, কিন্তু তারপরেও তো বিল গেটস এর সাথেও তো অনেকে আছে যে তারা কম্পিউটার অ্যাক্সেস পাইছিল, কিন্তু এখন কম্পিউটার দিয়ে কিছুই করে নাই টেকনোলজিতে। না এটা হ্যাঁ ঠিক আছে, ওই মানে লাকটাকে আমরা আনতে পারি, ওই লাক তো সব জায়গায় থাকতেই হয়, এলিমেন্টটা না ছাড়া কিছুই হয় না। কিন্তু হার্ডওয়ার্ক করা ছাড়া সম্ভব না। এক্সেপশনাল মানুষ যারা, তারা ওই ফোকাস করতে 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 করতেই এক্সেপশনাল জায়গাতে চলে যায়। এখানে আমার একটা কনসেপ্ট, মানে আমি একটা জায়গা থেকে শুনছিলাম, মানে এরকম যে হার্ড ওয়ার্ক ইজ দা, মানে কি বলা যায়, মানে হার্ড ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু ক্রিয়েটিং লাক। হ্যাঁ, এটা মানে এটা লাক ক্রিয়েট করার একটা বিষয়, এটা তো ইকুইভ্যালেন্ট বলে। আমাদের ধর্মীয় যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, সেখানেও বলা আছে না, যেমন আমরা এটাও জানি উই এভরিথিং ইজ প্রিডিস্টাইন্ড, বাট এট দ্য সেম টাইম মানুষ তার রিজিকও পরিবর্তন করতে পারে। তো হোয়াট ডাজ ইট মিন? হুম, মানে আমি সেটা যখন মানে পরিবর্তন করার অপশন রাখছে। অপশন আছে, এটা এরকম না যে হুম, এই ফিক্সড, ঠিক আছে, এটা ফ্লেক্সিবল ফিক্সড। হুম। এটাতে আমার মানে আমার আপনার কাছে কি মনে হয়, এটা একটু মানে ব্যক্তিগত আলোচনাই, মানে বইয়ের সাথে একটু দূরে আলোচনা, তারপর একটু বলি যে আপনার কাছে কিরকম মনে হয় লাকের কনসেপ্টটা আর মানে ফ্রি উইলের কনসেপ্টটা, অথবা কি বলা যায়, মানে কর্ম ফল যেটা সেটা আর লাক কতটুকু, মানে প্রপোর্শনটা কিরকম, রেশিওটা কর্ম কিরকম? মানে কর্মফল আর কি বলছো? লাভ। ভাগ্য, হ্যাঁ। এখন এটা দুইটা ওয়েতে দেখার ব্যাপার আছে। আমি মনে করি যে আমাদের সবকিছু কর্মফলই, মানে যদিও অধিকাংশই মনে করি আমি। হ্যাঁ কর্মফলই। কারণ এখন লাখটা বড় পিকচারে যদি দেখি, তাহলে আমি মনে করি এটা কর্মফলই, ঠিক আছে। হুম, মানে কিন্তু লাখ তো থাকবই, কারণ আমার সবকিছুর মানে দুইটার কম্বিনেশনই বলা যায়। আমি যেভাবে চিন্তা করতাম যে মনে করো কোনো একটা অ্যাচিভমেন্টের যদি আমি যদি বলি, তো এটা দুইটার কম্বিনেশনে হয়। কিছুটা লাক তো থাকে, আবার হার্ডওয়ার্কও থাকে। শুধু লাক দিয়েও মানুষ কোনো কিছু অ্যাচিভ করতেই পারে না, এটা ইম্পসিবল। আবার হুম, হার্ডওয়ার্ক হুম। করেও কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব না যদি না লাক না থাকে। তবে হার্ডওয়ার্ক মানে কি বলে, হার্ডওয়ার্কটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, এবং এটার প্রপোর্শন আমার কাছে বেশি লাগে। আমি হ্যাঁ এটারে ঠিক আছে। 90 এর মতো চিন্তা করি। 90 টু 10, 90 টু 10 এটা চিন্তা করি আমি। কারণ ওইটা মানে যদি এটা তো করো, গণিতের তখন ভাষায় লাকটা তোমার পুরোপুরি ফেভারে না। আসে। কিন্তু হুম, ওইটা না করলে লাক ফেভারে তো আসবে না। কিন্তু যা কিছু আসে ওইটাই মানে লাকিলি আসে আর কি। মানে একবারে যে কিছু আসে না তা না, খুবই কম। সেটাই। আচ্ছা, এখানে তারপরে কি ছিল? মানে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে সে কাজ করছে। সে তারপরে একজন পার্সনের সাথে মিট করছে, পল অ্যালেন, হু গেভ হিম, তাকে প্রথম জব দিছে পল অ্যালেন, এবং সে পার্টনার হয়েছে মাইক্রোসফটের। এটার কথা আর কি বলছে। আচ্ছা, এখানে যে লাই নিয়ে আমরা বলছিলাম যে 4 আর 5 নাম্বার দুইটা লাই, মাল্টিটাস্কিং আর যে সব জিনিস এক না, ওইটার বিষয়। এই লাইয়ের পার্ট 1 এর ভিতরে ছিল। এখানে মার্ক টুয়েনের একটা কোটেশন আছে এরকম: ইট ain't what you don't know that gets you into trouble, it's what you know for sure that just ain't so.
মানে আমি যেটা জানি না সেটা আমাদের ট্রাবলে ফালায় না, মানে আহ, কিন্তু যেটা আমরা শিওর হিসেবে জানি কিন্তু আসলে আসলে এটা ঠিক না, শিওর না, মানে শিওর সত্য হিসেবে জানি ওটা ওটা আসলে বেশি সত্য ট্রাবলে না, ফেলে, ওটা ঝামেলায় ট্রাবলে ফেলে। ফালায়। হ্যাঁ, যেমন এটাই আর কি, অনেকে ওভার শিওর থাকে একটা বিষয়ের প্রতি, যদি হ্যাঁ, বলে যে এটাই এটাই অ্যান্সার বা এটাই ঠিক, কিন্তু আলটিমেটলি ওটা ঠিক না। আপনি মনে করেন আহ, আপনি জানেন, তাহলে সে ওইভাবে ঠিক যে বলতেছে, তাহলে তখন তার চিন্তাটা কি থাকে, মানে না আমি ওইটাই তো আর কি খুব বলছে এটার অবাক মধ্যে হয়ে ট্রাবল বসে ফেলে। থাকি, অবাক হয়ে বসে থাকি, এরকম অনেক কেসে পড়ি তো। তখন হ্যাঁ। আবার একটা জিনিস চিন্তা করি, এরা ভালো আছে। মানে বেশি শিওর আছে এই কারণে, বেশি মানে সবাই, চিন্তা হ্যাঁ। নাই। ওই যে ইগনোরেন্স ইজ ব্লিস একটা কথা আছে না? ও, এটা তো খুব বড় একটা মানে কনসেপ্ট, ইগনোরেন্স ইজ ব্লিস। এটা কোন কনসেপ্টটার সাথে গেছে জানেন? এটা বললে আবার একটু সময় লাগে, তারপর একটু বলি যে আমরা আমরা তো জানি আদম আলাহিসাল্লাম হাওয়া আলাহিসাল্লাম যে ছিল, বেহেশতে ছিল, আহ, কিন্তু তাদের যে বেহেশতে থেকে মানে পাঠাই দিছে পৃথিবীতে। আল্লাহর একটা কথা মনে হয় শোনে নাই, মানে যেটাকে আমরা গন্ধম ফল বলে, আপেলের মতো। আর বাইবেলে এটা বলা হয়েছে, মানে এটা কোরআনে নাই, এটা কি বলে, হাদিস থেকে বা ইসলামী শাস্ত্র থেকে আমরা জানি। কিন্তু বাইবেলে যেটা বলা হয়েছে এটা হলো জ্ঞান বৃক্ষের ফল খাইছিল, মানে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার কারণে তাদেরকে পতন করায় দিছে, মানে পৃথিবীতে পাঠায় দিছে, তারা বেহেশতে ছিল। এখন আমরা ওটারে বলতে পারি যে ওটার সাথে একটা মানে সরলীকরণ করি, একটু তাড়াতাড়ি বলি, সেটা হলো যে আদম জ্ঞান অর্জন করছে দেখেই সে পতন হয়েছে তার, মানে পৃথিবীতে আচ্ছা, সে আসছে। ইগনোরেন্স ইজ ব্লিস, এই জিনিসটার মানে সরলীকরণ কনসেপ্টটা একটা সে জানতো না। থিওরিটিক্যাল, হ্যাঁ, হ্যাঁ ওটার সাথে থিওলজিক্যাল কনসেপ্টের সাথে এটা বেশি যায়, মানে ওই কনসেপ্টটা থেকেই আসছে আমি যতটুকু জানি, ইগনোরেন্স ইজ ব্লিস। মানে যারা এটা জানে না, অর্থাৎ আমরাও যদি কোনো নলেজ না পাইতাম, অন্য প্রাণীদের মতো থাকতাম, আমাদের কিন্তু ওই চিন্তা থাকতো না যে আমরা সকালে কি করছি, রাত্রে কি করবো, 1 বছর পরে কি করবো, ওই চিন্তা থাকতো না, প্রাণীরা ওই চিন্তা তো করে না, মানে এই কারণে বলা হয়েছে লিভ ইগনোরেন্স দেয়ার ইজ লাইফ। ব্লিস। ও, এখন তাহলে এটার এগেনস্টে যাওয়া যায়, তাহলে এই লাইনটা আসলে আমাদের জন্য প্রযোজ্য না। অনেকে বলে না যে জাস্ট লিভ দ্য লাইফ, লিভ দ্য লাইফ, তো এটা তাহলে প্রাণীদের ক্ষেত্রে মানে লিভ দ্য লাইফ বলতে যে এই জিনিসটা বোঝায়, এত বেশি চিন্তা না, করে আপনার দরকার নেই। কনসেপ্টটা মনে হয় ওইটা যে হ্যাঁ লিভ দ্য লাইফ যদি হয় এটা হলো প্রাণীদের মতো, কিন্তু বি হেয়ার এন্ড নাও, মানে এখানে থাকো এবং বর্তমানে বাঁচো, এটার কথা যারা বলে সেটা আবার ঠিক। হুম মানে আমি অতীতে কি করছি, ভবিষ্যতে কি করব, ওইটা নিয়ে টেনশনে না থাকা, বর্তমানে আমাদের কাজ করতে হবে, টেনশনটাই জায়গা রাখতে হবে, মানে টেনশন না, ফোকাস। হুম হুম। তাহলে এটাকে মানে ওই যে লিভ দ্য লাইফ যেটা, ওইটা হলো ওইটার এনজয়মেন্টের কনসেপ্ট, মানে হেয়ার এন্ড নাও, Enjoyment concept, হ্যাঁ। উন্নতির না, ডেভেলপমেন্টের না। আচ্ছা, তারপরে দেখি এখানে যে 6টা লাইয়ের কথা বলছে, যেমন এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি, মাল্টিটাস্কিং, এ ডিসিপ্লিনড লাইফ, উইল পাওয়ার ইজ অলওয়েজ অন উইল কল, এ ব্যালেন্সড লাইফ, আর বিগ ইজ ব্যাড। এই জিনিসগুলি সত্য না এক কথায়। হুম। আচ্ছা, পরে আমরা আগাই। 4 নম্বরে বলছে এভরিথিং ম্যাটার্স ইকুয়ালি, যেটা সত্য না এটার কথা বলতেছে। ইকুয়ালিটি ইজ এ লাই, মানে সমতা, এই কনসেপ্টটাই মিথ্যা। এখানে কিছু বলবেন নাকি, শুরু করবেন? এ, না এটা তো অলরেডি আমরা আলোচনায় চলেও আসছে যে আসলে আমার লাইফের তো ওই যে সবকিছু ইম্পর্টেন্ট না একভাবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা কিছু এমনকি সব উদাহরণ। মানুষ মানে এক ইকুয়াল না, মানে এটা আমরা ধর্ম থেকেও শিখি, প্র্যাকটিক্যাল লাইফ থেকেও শিখি, সবই এক, মানে কনসেপ্টটা এটা ক্লিয়ার আর কি। জিনিসটা হচ্ছে সব মানুষ যে এক না, এটার একটা সহজ ভাবে বলে দিই, যে কেউ যাবে বেহেশতের সর্বোচ্চ স্তরে, কেউ যাবে বেহেশতেরই ধরি সর্বনিম্ন স্তরে, আবার কেউ যাবে মানে দোজখে, কেউ যাবে বেহেশতে, মানে সবাই তো এক না। এভরি মানে সব মানুষ এক না, সব জিনিস এক না, কিন্তু আলটিমেটলি আবার সবই এক, ওটা আবার অন্য আলোচনা, ওটা পরে আলোচনা আনবো যদি থাকে। আচ্ছা, এখানে বলছে দ্য থিংস হুইচ আর মোস্ট ইম্পর্টেন্ট ডোন্ট অলওয়েজ স্ক্রিম দ্য লাউডেস্ট। বলছে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা জোরে চিৎকার করে ওঠে না, মানে সেটা সহজে দেখা যায় না, মানে হুম সহজে হাইলাইটেড জিনিস না ওইটা। যেমন পড়াশোনা করা, সেটা খুব বেশি লাক্সারিয়াস না, মানে ওটার ভিতরে দেখতে ভাল লাগে না ওই জিনিসটারে, কিন্তু ওইটাই অনেক আদব ইম্পর্টেন্ট বাজনা জিনিস। নাই।
হ্যাঁ, কিন্তু গান বাজনা নাই। এই এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট কিন্তু নাই। আবার আছে। এন্টারটেইনমেন্ট কিন্তু গান বাজনা, হ্যাঁ, ওটা হইচই, লাউডেস্ট। আওয়াজে আওয়াজ। যেমন মনে করো বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান নিয়ে মনে করো মানুষের যে চিন্তা ভাবনা, যে পরিকল্পনা, যে বাজেট, পড়াশোনা নিয়ে বা ধরো ক্রিয়েটিভ চিন্তা নিয়ে মানুষের এই বাজেট, এই চিন্তা ভাবনা, এই গবেষণা, এই টাকা পয়সা নাই। ঠিক আছে? সেটাই। মানে ধরো XYZ এর বিয়ের অনেক মানুষের বিয়ের বাজেট দিয়ে ৫০-৬০ লাখ টাকা। ঠিক আছে? হুম। এটা অনেক মানুষের কিছু মানুষ সারা জীবনেই টাকা কামাইতে পারে কিনা সন্দেহ আছে। এই যে আরেকটা ইকুয়ালিটি ইজ এ লাই এটার কনসেপ্ট। মানে এটার প্রমাণ। হ্যাঁ। না, এই জিনিসটা ভালো যে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা তার বাজে না। এটা বাজাইতে হয় ইন্ডিভিজুয়ালি সিক্রেটলি। হুম। সেটাই মানে ওটাতে আমরা মানে ফোকাস দেওয়ার দরকার যেটা ওটা না না দিয়ে অন্যটাই দিই আরকি। এই কারণে এটার আমাদের অপোজিট মানে এটার নিজেদের অপোজিট জানার একটা কথা। বাংলা প্রবাদ আছে কিন্তু এটার অপোজিট। খালি কলসি বাজে বেশি। আচ্ছা। ঠিক এটার অপোজিট বুঝছো? যেটা গুরুত্বপূর্ণ না সেটা ঠন বেশি করে। হ্যাঁ, এটার অপোজিটে সুন্দর একটা কথা তাহলে এটা আপনার মানে সুন্দর হয়েছে জিনিসটা। যাক কনসেপ্টটা ভালোই। আর পরের বলছে অ্যাচিভার্স অলওয়েজ ওয়ার্ক ফ্রম এ ক্লিয়ার সেন্স অফ প্রায়োরিটি। মানে তাদের প্রায়োরিটিটা সব সময় ক্লিয়ার থাকে যে তারা কি করতে চায়। এখানে 80-20 রুলের যে বিষয়টার কথা বলছে মানে তারা 20% কাজ এরকম রাখে যেটা তাদের মোস্ট ইম্পর্টেন্ট, 80% জিনিসটাকে কভার করে দেয়। ওইটার কনসেপ্ট 80-20 প্রিন্সিপাল একটা বই আছে যে রিচার্ড কখ এই লেখকের। আর এখানে আরেকটা কনসেপ্ট একবার আনছে যে মানে আমরা আমাদের কাজগুলি যেগুলি আছে প্রত্যেকটা কাজকেই মানে ই করব 80-20 প্রিন্সিপাল দিয়ে আস্তে আস্তে ন্যারো ডাউন করব। ওটা করতে করতে দেখবো আমরা আলটিমেটলি একটা কাজ আমাদের ইম্পর্টেন্ট বেশি থাকবে। হুম। না, ওই এটা ওই ওই যে জিনিসটার কথা বলছে। কনসেপ্টটা হইতেছে তোমার 80% এর যদি 100 কোন একটা জিনিস হয় তার 80% তুমি যদি একটা জায়গায় ফোকাস করো মানে 80-20 যে রেশিওটা হয় 80 আর 20। না মানে 20% প্রথমে প্রথমে 20 করলাম তারপরে ওইটারে আবার 20 করলাম এভাবে না। না, সেকেন্ড স্টেপই হয়ে যায় 1। তুমি যদি 20টারে ফোকাস করো 20, 80 তো তোমার ইম্পর্টেন্ট না, 20টা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ। এখন এই 20-এর তুমি যদি আবার ইয়া করো, এই এইটি বিশের আবার টোয়েন্টি করো। হ্যাঁ হ্যাঁ ওইভাবে আস্তে আস্তে আমাদের মানে এক নাম্বারে এসে পড়বে ওটাই মানে হ্যাঁ। হিসাব করলে এটা দেখা যাবে যে এক নাম্বারে এসে পড়বে মানে একটা জিনিস এসে পড়বে। তবে এটা না যে সব সময় আমরা একটা কাজই করব, একটারে প্রায়োরিটি রাখা মানে ওটা আমাদের করতে হবে, ওটা রাখার পরে অন্যান্য কাজগুলি করব হুম। এটা। আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা এখানে কি কিছু বাদ ছিল? The more it showed up, the more I paid attention. হ্যাঁ। It showed up. আচ্ছা, এটা একটা ভিসিয়াস সাইকেল। দ্য মোর ইট শোড আপ দ্য মোর আই পেড অ্যাটেনশন। এটা ভিসিয়াস বা ভার্চুয়াস দুইটাই হতে পারে। তো না এটা ভার্চুয়াসের কনসেপ্ট থেকে আসছিল, যে আচ্ছা। 80-20 প্রিন্সিপাল থেকে। মানে যত আমি একটা জিনিসে মানে একটা জিনিসে সময় দিব তত আমি অ্যাটেনশন দিব, অ্যাটেনশন এটার প্রতি আমার বাড়বে। আর আরো অ্যাটেনশন যত দিব আমি তত এটা আমার কাছে আর কি আরো আসবে। মানে ভার্চুয়াস সার্কেলের যে সাইকেলের যে আচ্ছা, বিষয়টা বুঝতে ওটার পারছি। মধ্যে। হ্যাঁ। না, এটা ওই আচ্ছা আরেকটা এরপরে যাই। এর আগের স্লাইডে আলোচনা হইছে। আগের স্লাইডে হ্যাঁ এটার যে কনসেপ্টটা আলোচনা হইছে। আচ্ছা তাহলে বিগ কিছু আইডিয়াস নিয়ে আলোচনা করছিল এই চ্যাপ্টারের শেষের দিকে, যে আমরা আলোচনা করছি ছোট আকারে আগাইতে হবে, গো স্মল। তারপরে বলছে গো এক্সট্রিম, মানে স্মল যে যাব কিন্তু এটারে পুরোপুরি যাব, ওটার কথা বলছে। সে নো, সে নো বলতে বোঝাইছে যে আননেসেসারি যে থিংস জিনিস। আছে সেটাকে নো করতে হবে। হ্যাঁ, আর ডোন্ট গেট ট্র্যাপড ইনটু দ্য চেক অফ গেম। চেক অফ গেম বলতে যে কোনো একটা কাজ করলাম এটারে টিক দিয়ে রাখলাম, আর তারপরে আরেকটা করলাম টিক দিয়ে রাখলাম, এটার এই গেমটা থেকে বেরোতে বলছে। এই গেমটা কিরকম, যেমন আমি যদি 10টা কাজের লিস্ট করি, 10টা কাজ কিন্তু আমি যদি সবগুলি 10টা টিক দেই সেটা আমার একটা অন্যরকম একটা অনুভূতি দিতে পারে যে আমি 10টা কাজ করছি অথবা সব কাজ আমার শেষ। কিন্তু আলটিমেটলি আমার একটা কাজ ছিল খুব গুরুত্বপূর্ণ, তাহলে বাকি 9টা কাজ তো আমার জন্য কি বলে আমি যা চাই ওটার সাথে অ্যালাইনমেন্টে নাও থাকতে পারে, বা ওই কাজটা আমার পরবর্তীতে কাজে নাও লাগতে পারে।
এই কারণে ওইটাকে বলছে রিফাইন করতে। মানে এখানে এটারে ডিসকারেজ করে নাই যে আমরা কি বলে চেক অফ এখানে এই আরেকটা জিনিসটা কথা করব আমার না। মনে পড়ে, মানে ধরো তুমি 10টাই সাজাইলে, 9টা অ্যাচিভ করলা, তো এই 9টা অ্যাচিভ করার ভিতরে তোমার একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন চলে আসে, কিন্তু দেখা গেছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটাই করা হইলো না। হুম, এই 9টা আসলে ইররিলেভেন্ট তোমার লাইফের সাথে। ধরো বাজার সেটাই। করা, ঠিক আছে, ধরো আজকে একটা এই মানে দাওয়াত আছে সেখানে পার্টিসিপেট করা, বা ওয়াশিং করা, হুম, আজকে বই একটা লাইব্রেরিতে ফেরত দেওয়া। সো এগুলা হচ্ছে কি দৈনন্দিন জীবনের টাস্ক। তো যখন কিন্তু এর মধ্যে যদি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা ধামাচাপা পড়ে যায়, হুম। ওই যেটা তোমার লাইফের পারপাসের সাথে কানেক্টেড, তখন কি মানে হইতেছে আমি যে 90% থাকবো। মানে হ্যাঁ, 90% আমার খুশি লাগতেছে, কিন্তু মানে ওটা কি বলে? ওইটাই তোমার আমার মেইন যেটা ছিল। আল্টিমেট পারপাসে 0% প্রোগ্রেস। 0%। হ্যাঁ, ঠিক আছে? এটা এই এটা এই এই খুব জিনিসটা ঠিক না আরকি। এটার জন্য ওই মেথডটা এভয়েড করার কথা বলা হয়েছিল আরকি। হ্যাঁ। কিন্তু আমাদের কাজগুলি আমরা চেক অফ এটা করতে পারি। মানে লিস্ট তৈরি করতে পারি। এটা আমাদের হ্যাবিট বিল্ডিং এর জন্য খুব এসেনশিয়ালও অনেক সময়। ১ম দিকে এটা বলা যেতে পারে। আচ্ছা। এক্ষেত্রে এখানে একটা ইনোভেটিভ আইডিয়া আমরা চাইলে প্রয়োগ করতে পারি। ধরো কালার যদি থাকে কোনো কিছু করার, যে একটা হুম। গ্রিন করে দিলাম, একটা ইয়েলো করে দিলাম। সো তখন তোমার ভিতরে হয়তোবা চিন্তা করবো যে আমার আসল কাজ যেটা গ্রিন, এটা থেকে আমি হ্যাঁ, কয়টা হ্যাঁ। করব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা কনসেপ্ট। স্ক্রিন থেকে আমার মানে কয়টা কয়টা করলাম। তৈরি হইলো। তাইলে তখন তুমি অথবা আপনার ওই যে ওইভাবে রেডটারে হাইলাইটেড পয়েন্ট রাখতে পারেন। যে রেড এটা আমার করতে হবে। অ্যালার্মিং একটা বিষয়। এটা না করলে ক্ষতি হয়ে যাবে বা কম হয়ে যাবে। পরে একটা হলো ইয়েলো, পরেরটা গ্রিন। মানে এটা না করলেও সমস্যা নেই। মানে ট্রাফিক সিগন্যালের মতো। আচ্ছা, আচ্ছা, ওটা হ্যাঁ, ২ ভাগে করা যায়, পরের সমস্যা চ্যাপ্টারে নেই। শেষ করো। হ্যাঁ, মাল্টিটাস্ক। আমাদের আজকের পর্বের লাস্ট চ্যাপ্টার এটা মাল্টিটাস্কিং। এটাও একটা লাই। বলছে যে টু ডু টু থিংস এট ওয়ান্স ইজ টু ডু নিদার। বা বলছে যে এই একটা কাজ মানে একই সাথে ২ টা কাজ করা মানে কোন কাজ না করা। মানে কোন কাজই হয় না আরকি এটাতে। এটার কথা বলছে। যেমন এখানে একটা উদাহরণ আছে। আ উম হ্যাঁ, কম্পিউটারের সাথে মানুষের যে পার্থক্য। কম্পিউটার যেমন এই যে আমরা এখন যে এইটা ভিডিওটা করতেছি, এটার ভিতরে আমার কয়েকটা ট্যাব ওপেন আছে। আরো যদি ১৫টা ২০টা ট্যাব ওপেন করে রাখি, তারপরে ওটা একই সাথে ধরেন আমি একটাতে গান প্লে করতে পারি, আরেকটাতে মুভি দেখতে পারি, আরেকটাতে অন্য কিছু ছবি রাখতে পারি, একটাতে ভিডিও এডিটিং করতে পারি, বা আরেকটাতে আমরা পডকাস্ট এখন করতেছি, এটা হইতে পারে। একই সাথে সব কাজ কম্পিউটার করতে পারে। কিন্তু মানুষ একসাথে ধরেন ২ টা কাজের বেশি কেন করতে পারে না, আমি একটা উদাহরণ দিই। একই সাথে ধরেন আমি একটা জিনিস লিখতেছি আর আপনার সাথে একটু কথা বলতেছি মনে করেন, বা আমার হাতে একটা বল নিয়ে আমি বা যেকোনো একটা কাজ করতেছি আর আপনার সাথে কথা বলতেছি, এই ২ টা কাজ করতে পারি। কিন্তু ৩ নাম্বার কাজটা কেন করা কঠিন? যেমন একটু উদাহরণ দেই। আ ধরেন একই সাথে একজন মানুষ ২ হাত দিয়ে লিখতেছে। ওইটা চিন্তা করে দেখেন কিরকম। একই সাথে বাম হাত এবং ডান হাত ২ হাত দিয়ে লিখতেছে। ডান হাত, বাম হাত। এরপরে মানে এটা কিন্তু আ মানে এই পর্যন্ত সম্ভব। কিন্তু এরপরে যদি একটা আলোচনা করা লাগে কারো সাথে, হুম। মানে বুদ্ধিবৃত্তিক কোনো আলোচনা, সে ওইটা কিন্তু করতে পারবে না একসাথে। মানে আমরা হ্যাঁ, এট এটা বেস্ট ওই ২ টা একটা কাজ মানুষ করতে যে পারবো। নিজে, যেকোনো মানুষ যদি নিজেকে নিজে পরীক্ষা করে সেটা সে নিজেই অনুধাবন করতে পারবে। হ্যাঁ, যখন চিন্তা ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে চিন্তা করবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, চিন্তার ভিতরে আমি অনেকগুলো জিনিসের এলিমেন্টটাকে, ধরো আমি একটা সমীকরণ সলভ করতেছি, তখন আমার অনেকগুলো নলেজকে আনতে হবে টাইনা টাইনা। কিন্তু আসলে আল্টিমেটলি আমি একটা কাজই করতেছি, সমীকরণ সলভ করা। হুম, আমরা বিভিন্ন জায়গা থেকে নলেজ টান দিতে পারি। কিন্তু হুম, যখন আমি এটা চিন্তা করতেছি, তোমার যদি আরেকটা ডিফারেন্ট ট্র্যাকের চিন্তা ঢুকাই দেওয়া হয়, বিয়ে বাড়ির বাজারের হিসাব, ইউ ক্যান ডু দ্যাট। যে বিয়ে হুম। বাড়ির বাজারে হিসাব করো আর বসে বসে তুমি তোমার এই চিন্তা করো। মানে ডেটা অ্যানালাইসিস করো, দুইটা একসাথে আচ্ছা, হয় হ্যাঁ, না। এটা ঠিক আছে? সো সেটাই। এই ধরনের যেই কাজগুলা, এইগুলা মাল্টিটাস্কিং, এই লেভেলের মাল্টিটাস্কিং করা সম্ভব না। সো এখন এই যে কর্পোরেটে যেই মাল্টিটাস্কিং করতে বুঝায়, হুম? হুম, হুম। এটা যে এখন বুঝতে আমরা, পারছি। আমাদের একটা ইয়েও আছে, যখন মানুষ স্ট্রেসড অবস্থায় থাকে তখন মানুষের ক্রিয়েটিভিটি কমে যায়। ঠিক আছে? হুম,
তো তো তখন মানুষের চিন্তার ক্ষমতা কমে যায়, কিন্তু রুটিন ওয়ার্ক সে করতে পারে। ইনোভেশন, তার ইনোভেটিভ আইডিয়াস তার ভিতর থেকে আসে না, কারণ ওইটার হুম, জন্য আলাদা এনভায়রনমেন্ট, কামনেস, ফোকাস, অ্যাটেনশন সবগুলা দরকার হয়, আদারওয়াইজ পসিবল হুম, না। ঠিক আছে। হুম, সেটা ঠিক আছে। আর মাল্টিটাস্কিং বলতে মানে এটা বোঝায় না যে একই সাথে আপনার ধরেন স্ট্রেংথটা, স্ট্যামিনাটা এরকম থাকে যে আপনি এই কাজটা করলেন, এরপরে ওইটা করতে পারবেন, এরপরে ওইটা করতে পারবেন। মানে অ্যাক্টিভনেসটাকেই প্রমোট করে না মাল্টিটাস্কিং এর মাধ্যমে, বা ওইটাই বলতে চায় না? নাহলে তো মানুষ যে কোনো কাজই তো একসাথে দুইটা, মানে দুইটা করাই তো কঠিন। মাল্টিটাস্কিং বলতে আমি জানি বোঝায় না মানে আপনার কর্পোরেটে যে ওরা মাল্টিটাস্কিং বলতে কি বুঝায়। মাল্টিটাস্কিং বলতে যদি এটা বুঝায় যে সে ৩-৪ ধরনের কাজ করতে পারবে একসাথে না, তাইলে একসাথে ঠিক না, আছে, ইটস ওকে। এটা এবং এটা অ্যাক্টিভনেসটাকেই প্রমোট মানে বোঝাইতে চাই আমি যতটুকু চিন্তা এখান থেকে এটা করি। হইলে কারণ ঠিক আছে, মানুষ তো সমস্যা দুইটার, নেই। হ্যাঁ মানুষ তো দুইটা কাজ করতে গেলেও আটকায় যায় একসাথে। হ্যাঁ। আচ্ছা, তারপরের এটায় যাই। এখানে বলা হয়েছে যে রিসার্চে দেখা গেছে 28% অফ অ্যান অ্যাভারেজ ওয়ার্ক ডে, না উই লুজ 20%, 8% অফ অ্যান অ্যাভারেজ ওয়ার্ক ডে টু মাল্টিটাস্কিং ইনএফেক্টিভনেস। মানে হুম। আমরা যদি মাল্টিটাস্কিং করি তাহলে 28% আমাদের কাজের ক্ষতি নষ্ট হয়। হয়। হ্যাঁ। হ্যাঁ। আর এখানে আমার একটা যে আমি লিখছিলাম, মাল্টিটাস্কিং ইজ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। মানে এটা বলতে যে ফিজিক্যালি আমরা মাল্টিটাস্কিং করি, সেটাতেও যেমন আমাদের 28% আমাদের লুজ হইতেছে, সেটা একটা বিষয় আছে। বা বলা যেতে পারে 1/3 অফ হোয়াট উই ডু উই লুজ। হুম। কিন্তু মেন্টালিও একটা বিষয় আছে। মেন্টালি যদি আমরা ধরেন একটা বিষয় নিয়ে আমরা পড়াশোনা করতেছি, কিন্তু ওই পড়াশোনার পাশাপাশি যদি অন্য কোনো একটা চিন্তা থাকে, তাহলে ওই চিন্তাটাও ভালো মতো হইতেছে না, পড়াশোনাও ঠিক মতো হইতেছে না। এইভাবে দেখা যাবে 1/3 অফ হোয়াট উই ডু মেন্টালি অলসো গেটস লস্ট, এরকম কিছু। হ্যাঁ। তারপরে আর ছিল? আর না, স্লাইডস আছে? এরপরে ছিল না। হ্যাঁ, এরপরে মানে এটা আমাদের শেষ ছিল, স্লাইড ছিল। যারা দেখলেন এই পর্যন্ত তাদের ধন্যবাদ। আর ভাই কিছু বলবেন কিনা? অ্যা না, দেখার জন্য ধন্যবাদ। আর আমি যেটা বলি সবসময় যে যারা দেখতেছেন তারা চাইলে মানে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের কনসেপ্ট গুলা, বা কোনো আইডিয়াস আপনাদের ভালো লাগলো কিনা সেই ব্যাপারটা। আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা যে এই টপিক গুলা আমরা সাথে আনলাম সেগুলোর ব্যাপারে, সো দ্যাট আমরাও যেন শিখতে পারি। কমেন্ট থেকে অন্য মানুষরা শিখতে পারে। এ ব্যাপারে কমেন্ট করতে পারবে। কমেন্ট করলে আরকি তাহলে আমরা বুঝতেছি যে ওকে, এটা কেউ আপনারা দেখতেছেন। হ্যাঁ, দেখতেছেন, অথবা এট লিস্ট জ্ঞান চর্চায় বলেন, আ আমাদের সাথে পার্টিসিপেন্ট হচ্ছেন আরকি। ওইটা আমাদের ভালো হ্যাঁ, লাগে। সেটাই। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আরো পর্ব আমরা মানে আরো বইয়ের আলোচনা বা অন্যান্য আলোচনা আমরা করব ইনশাআল্লাহ সামনে। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। এই পর্যন্তই তাহলে আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।